হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু তালান্তা ফিজিক্স। আমাদের 50 ডেজ ক্র্যাশ কোর্সের আজকে 25th ডে এবং আজকে আমরা আপ টু 24th ডে বিভিন্ন চ্যাপ্টার্সের জন্য আমরা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন্স ডিসকাস করেছি, ইন্ডিভিজুয়াল কনসেপ্ট ডিসকাস করেছি। আজকের যে এই ভিডিওটা হবে এবং এই দিন থেকে নেক্সট যতগুলো ভিডিও হবে এখানে আমরা মিসলেনিয়াস কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করবো, অর্থাৎ সেখানে আমরা মানে বিভিন্ন চ্যাপ্টার্সের কোয়েশ্চেনকে একসঙ্গে ডিসকাস করবো। তো প্রথম কোয়েশ্চেনটাতে আমি চলে আসছি আজকে। সেটা হলো, তোমাকে বলেছে যে দি ডাইমেনশন অফ এ ইন্টু বি ইন দ্য রিলেশন ই ইকুয়াল টু বি মাইনাস এক্স স্কোয়ার বাই এটি, যেখানটাতে ই ইজ আ এনার্জি। তো আমাকে সেই ক্ষেত্রে এ ইন্টু বি এটার ডাইমেনশন বলতে হবে এইখান থেকে। এক্সটা আমাকে বলেছে ডিসপ্লেসমেন্ট, টিটা হচ্ছে টাইম। তো যদি এক্সটা ডিসপ্লেসমেন্ট হয় তার মানে এই এক্স স্কোয়ার এর সঙ্গে আমি যে বিটাকে অ্যাড করব সেটাকেও এই ডিসপ্লেসমেন্টই হতে হবে, কারণ সেম সেম কোয়ান্টিটিকে সবসময় আমরা অ্যাড করতে পারি। তো যদি এখানটাতে আমরা অ্যাড বা সাবস্ট্রাকশন যাই করি সেটা যদি সেম সেম কোয়ান্টিটির মধ্যে হয়, তার মানে যদি এটা এক্স স্কোয়ার বি মাইনাস এক্স স্কোয়ার এরকম লেখা থাকে, তার মানে বিটাকে এক্স স্কোয়ারের যেরকম মানে যেই কোয়ান্টিটিটা এক্স স্কোয়ার সেই কোয়ান্টিটিকেই হতে হবে বি। অর্থাৎ আমি এখানটাতে বলতে পারি যে এই যে বি এর যে ডাইমেনশন, বি এর ডাইমেনশন শুড বি ইকুয়াল টু দি ডাইমেনশন অফ এক্স স্কোয়ার। আর তার মানে আমরা বলতে পারি যে এই যে বি আছে, এই বি এর ডাইমেনশন কত হবে না, বি এর ডাইমেনশন হয়ে যাবে তোমার এল স্কোয়ার। এটা হবে কি না, এটা হবে বি এর ডাইমেনশন। এবারে আমাকে এটা বলেছে যে এখানে এ মানে কত হবে, যে আমি এখান থেকে দিই তাহলে এ সমান লিখতে পারি, এ সমান হচ্ছে বি মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ই ইন্টু টি, তাই না? এখন বি মানে আমরা কি লিখলাম, বিটা হলো তার ডাইমেনশন এল স্কোয়ার, এক্সটাও হবে এল স্কোয়ার। তো উপরের পুরো যে পোর্শনটা আছে সেই পুরো উপরের পোর্শনটার ডাইমেনশন তাহলে কত আসবে, এল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কোনটা আছে এনার্জি, এনার্জির জন্য কত হয় ফর্মুলা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টাইম। তাহলে এখান থেকে ফাইনালি আমরা যেটাকে পাবো সেটা হলো যে এখান থেকে এ সমান আমরা পেয়ে যাব কত, এম টু দি পাওয়ার কত আসছে, এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর টি টু দি পাওয়ার ওয়ান। ক্লিয়ার? এটা পাবো। এখন যখন আমি বি আর এ কে মাল্টিপ্লাই করে দেবো সেই ক্ষেত্রে তাহলে ফাইনালি কত আসবে না, বি আর এ কে মাল্টিপ্লাই করলে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার ওয়ান এল স্কোয়ার, এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার ওয়ান এল স্কোয়ার, মানে অপশন বি এরটা হয়ে যাবে আনসারটা। চলে আসছে পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনটা কি বলছে, পরের কোয়েশ্চেনটা আমাকে বলেছে যে একটা পার্টিকেল আছে যেটা একটা সার্টেন ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে স্টার্ট করছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে। সে প্রথমে 12 মিটার ডিস্টেন্স কভার করলো প্রথম 3 সেকেন্ডে, এবং তারপরে ডিস্টেন্স 30 মিটার ইন নেক্সট 3 সেকেন্ড, পরের 3 সেকেন্ডে 30 মিটার ডিস্টেন্স কভার করেছে। আমাকে বলতে হবে তার ইনিশিয়াল ভেলোসিটি সেটা কত ছিল। তো আমি জানি যে যেহেতু সেটা ইউনিফর্ম স্পিড নিয়ে বা ইউনিফর্ম মোশন বা ইউনিফর্ম একটা অ্যাক্সেলারেশন নিয়ে সেটা স্টার্ট করছে, তো সেই ক্ষেত্রে আমি ধরলাম যে তার যে ইনিশিয়াল স্পিড, সেই ইনিশিয়াল স্পিডটাকে আমি ধরে নিলাম ইউ। যদি ইনিশিয়াল স্পিডটা তার ইউ থাকে এবং সেই সময় সে প্রথম 3 সেকেন্ডে 12 মিটার ডিস্টেন্স কভার করেছে, তাহলে আমি বলতে পারি যে এস মানে কত, এখানে 12 ইকুয়াল টু ইউটি। ইউ বলতে কত হবে, এটা ইনিশিয়াল যে স্পিডটা ইউ ইন্টু টাইমটা কত 3 ইউটি প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার মানে কোনটা হবে না 9, 3 স্কোয়ার হবে না, তো 3 স্কোয়ার তার মানে সেটা 9 চলে আসবে, এখানটাতে 3 স্কোয়ারই লিখে দিলাম আমি প্রথম, ঠিক আছে? এটা আসবে। আচ্ছা, এরপরে যদি আমি দেখি এর পরের যে স্টেপটা, সে এই যে পুরো সময়টা মানে প্রথম 3 সেকেন্ড আর তার পরের 3 সেকেন্ডে টোটাল যেই পরিমাণ ডিস্টেন্সকে সে কভার করলো, অর্থাৎ 6 সেকেন্ডে টোটাল যেই পরিমাণ ডিস্টেন্সকে সে কভার করেছে সেটা কত না, সেটা হচ্ছে তোমার এখানে পরেরটা হচ্ছে 30 মিটার আর তার আগে 12 মিটার, মানে 30 প্লাস 12 মিটারকে সে কভার করছে কত 6 সেকেন্ডে, মানে 42 মিটার। এটাকে সে টোটাল কভার করেছে। এবং প্রথম যে পার্টটা হলো মানে প্রথম 3 সেকেন্ডের জন্য আমি ইকুয়েশন ড্র করলাম এটা। এখান থেকে আমরা ইজিলি বলতে পারি যে 24 দ্যাট ইজ ইকুয়াল টু 6u প্লাস 9a, এটা আসবে একটা ইকুয়েশন, হয়ে গেল। আর পরেরটা আমরা কি করছি, পরেরটা আমরা করছি এই যে টোটাল 6 সেকেন্ডে সে যে 42 মিটার ডিস্টেন্স কভার করলো, এইটার জন্য আমরা সেম এই ইকুয়েশনটাকে ড্র করছি। তাহলে এই ক্ষেত্রে কি আসবে না, এস মানে কত আসছে 42 ইকুয়াল টু ওই সেম ইনিশিয়াল স্পিড থেকে আমরা স্টার্ট করছি ইউটি, টিটা কত না 6 সেকেন্ড প্লাস হাফ ইন্টু এ ইন্টু 6 এটার স্কোয়ার। যদি আমি এটাকে এখন সলভ করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কত না 42 দ্যাট ইজ ইকুয়াল টু 6u প্লাস 18a, এটা আসছে সেকেন্ড ইকুয়েশন। এখন এই দুটো ইকুয়েশনকে যদি আমি সলভ করি সেখান থেকে আমরা পেতে পারি এই দুটো ইকুয়েশনকে সলভ করে যে ইউ সমান তোমরা পেয়ে যাবে এখানটাতে 1 মিটার পার সেকেন্ড, এটা আসবে আনসারটা। সো আনসার উইল বি অপশন ডি।
চলে আসছি কোয়েশ্চেন নাম্বার থ্রিতে। কোয়েশ্চেন নাম্বার থ্রিটা কি বলছে, বলছে একটা পার্টিকেল আছে যেটা এসএইচএম সিম্পল হারমোনিক মোশনকে পারফর্ম করছে এবং সেই ক্ষেত্রে তার টাইম পিরিয়ডটা হচ্ছে টি। আমাকে বলতে হবে তার 3/8 অসিলেশনের জন্য কত পরিমাণ টাইম লেগেছে। এখন যে 3/8 অসিলেশনটা, এই 3/8 অসিলেশনটাকে আমি এইভাবে লিখতে পারি যে 3/8 অসিলেশন এর মানে হচ্ছে যে T/4 মানে 1/4 অসিলেশন প্লাস 1/6 অসিলেশন। আমি এইভাবে জিনিসটাকে দেখাতে পারি, ঠিক আছে। কিংবা তুমি চাইলে এটাকে এরকম ভাবে দেখাতে পারো, আর একটা ফর্মেও করতে পারো। ওটাকে এই স্টেপটাকে আমি পরে আবার করছি, এটা আমার কাজে লাগবে। আমি আরেকটা তার আগে স্টেপ করে নিই, তারপরে এই স্টেপটাতে আসছি। প্রথমত হলো যে 1/4 অসিলেশন, 1/4 অসিলেশন কমপ্লিট করতে, 1/4 অসিলেশন কমপ্লিট করতে তার টাইম কত লাগবে? T/4 সেকেন্ড, তাই তো, T/4 সেকেন্ড। আচ্ছা, তাহলে যদি আমি 1/8 ভাইব্রেশন বা অসিলেশনকে কমপ্লিট করি এক্সট্রিম পজিশন থেকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওয়াই মানে কত? ওয়াই মানে হয়ে যাবে তোমার A/2। কেন A/2? তার কারণটা হচ্ছে যখন আমি 1/8 অসিলেশনের কথা বলছি সেই ক্ষেত্রে সে x সমান কত কভার করবে না? A/2। তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে? A/2, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু A cos ওমেগা টি। কেন? এক্সট্রিম পজিশন থেকে স্টার্ট করছে, সো কসের ইকুয়েশন লিখতে হবে আমাকে এখানটাতে। এখন আমি এখানটাতে বলতে পারি যে A cos ওমেগা মানে কি 2 বাই টাইম পিরিয়ড ইন্টু টি। হলো ক্লিয়ার? আর এখান থেকে আমরা এটাকে ক্যালকুলেট করে বলতে পারি যে স্মল টি দ্যাট ইজ ইকুয়াল টু T/6 সেকেন্ড। হলো ক্লিয়ার? এবার আমরা চলে আসছি পরের পার্টটাতে। তাহলে পরের পার্টটাতে আমরা বলতে পারি যে তাহলে 3/8 অসিলেশন এর জন্য যেই পরিমাণ টাইম সেটাকে আমরা কি বলবো না T/4 প্লাস T/6। টোটাল কত আসবে? এটা টোটাল চলে আসবে তোমার 5T/12। ক্লিয়ার? এই হলো জিনিসটা। তো আমরা প্রথমে T/4 এর জন্য দেখলাম, তারপর কোনটা দেখলাম না তোমার, তারপরে হাফের জন্য করতে কত পরিমাণ লাগছে। কেন কি, যদি আমি এখন এটাকে দেখি যে তোমার T/4 প্লাস হাফ, তাহলে সেই ক্ষেত্রে 3/8টাকে আমি পেয়ে যাবো। তো প্রথমে হাফের জন্য করতে কত পরিমাণ লাগলো, তারপর এটার জন্য কত পরিমাণ লাগলো, দুটোকে যোগ করে নিলাম, টোটাল পেয়ে গেলাম 3/8 পরিমাণ। আসছি কোয়েশ্চেন নাম্বার 4-এ। কোয়েশ্চেন নাম্বার 4টা কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 4টা আমাকে এটা বলেছে যে একটা কারেন্ট ক্যারিং কয়েল আছে যেখানটাতে কারেন্টটা চেঞ্জ হচ্ছে 5 থেকে 2 অ্যাম্পিয়ারে 0.1 সেকেন্ডে, এবং তার জন্য সে অ্যাভারেজ যে ভোল্টেজটাকে প্রডিউস করলো সেটা হলো 50 ভোল্ট। তাহলে আমাকে বলতে হবে তার সেলফ ইন্ডাকটেন্স মানে এল, এটা কত হবে কয়েলটার জন্য। ক্লিয়ার? তো আমি জানি যে সেলফ মানে ইএমএফ যেটা প্রডিউস হয়, ইনডিউসড ইএমএফ, দ্যাট ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, এটা হয়, তাই তো। এখন তাহলে আমি বলতে পারি যে ইএমএফ প্রডিউস কত হয়েছে না 50, দ্যাট ইজ ইকুয়াল টু এল, যেটা আমাকে বের করতে হবে, ইন্টু ডিআইটা কত হলো 5 থেকে 2তে চেঞ্জ হলো, মানে ডিআইটা কত না 3, ডিভাইডেড বাই ডিটি কত 0.1। তো এখান থেকে আমি ফাইনালি বলতে পারি যে এল সমান তাহলে কত হয়ে যাবে না এল উইল বি ইকুয়াল টু 1.67 হেনরি। এটা হয়ে যাবে আনসারটা, তাহলে 1.67 আনসারটা আসবে এটা। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 5-এ। কোয়েশ্চেন নাম্বার 5টা কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 5 আমাকে বলতে হবে এই যে সার্কিটটা দেওয়া আছে, একটা লজিক গেট দেওয়া আছে, এটা ইকুইভ্যালেন্ট টু কোন গেট, ঠিক আছে। তো আমি প্রথমে স্টার্ট করছি, যদি আমি প্রথমে দেখি তাহলে এইখান থেকে আমি বলতে পারি প্রথমে এটা অ্যাডিটিভ গেট এবং সামনে একটা বাবল করা আছে, মানে মাথায় বার লেগে যাবে। তাহলে এখান থেকে কত আসবে না, এখান থেকে প্রথমে যেটা আসবে সেটা হলো এ প্লাস বি, এটার বার, এবং এখানটাতে এই এ প্লাস বি বারটা দুটো পার্টে ডিভাইড হবে। এখন এখানে আবার সেটা অ্যাড হবে, মানে এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার, তার উপরে আবার একটা বাবল, মানে হচ্ছে একটা এক্সট্রা বার আবার সেখানটাতে লেগে যাবে, তাই তো। তাহলে আমি বলতে পারি এখানটাতে কত আসবে না এ প্লাস বি বার। আচ্ছা, তো এ প্লাস এখানে কত আসবে এ প্লাস বি এটার বার প্লাস এ প্লাস বি এটার বার, সেম সেম অ্যাড হলে সেম পাবো, তাহলে এ প্লাস বি এটার বার। এই বাবলটা আবার এই পুরোটার উপর একটা বার অ্যাড করবে, তাহলে এ প্লাস বি বার তার উপর আবার একটা বার, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কত এখান থেকে এ প্লাস বি। আচ্ছা, এই যে এ প্লাস বি, এবার এটা কোনখানে আসছে, একটা ইনভার্স গেটের মধ্যে আসছে, তাই না। এটা ইনভার্স গেট, ইনভার্স গেট কি করে, এটাকে উল্টো করে দেয়, মানে মাথায় একটা বারকে অ্যাড করিয়ে দেয়। তার মানে এখান থেকে আউটপুটটা কি পাবো না এ প্লাস বি, তার মাথায় একটা বার, এ প্লাস বি এর মাথায় একটা বার। ক্লিয়ার? এই যে গেটটাকে আমরা পেলাম এ প্লাস বি বার, এই এ প্লাস বি বার কার আউটপুট হয়, নর গেটের আউটপুট হয় এ প্লাস বি বার, তাহলে এটা ইকুইভ্যালেন্ট টু নর গেট। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 6-এ। কোয়েশ্চেন নাম্বার 6-এরটা কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 6-এরটা বলছে টু ওয়্যারস এ অ্যান্ড বি অফ সেম মেটেরিয়াল হ্যাভিং রেডিয়াই ইন দ্য রেশিও 1:2 and currents in the ratio 4:1, then the ratio of the drift speed of the electrons in A and B will be। তো ঘটনা হলো যখন আমরা ড্রিফট স্পিডের কথা বলি সেই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি যে I ইকুয়াল টু কত হয় এন এ ই ইন্টু ড্রিফট ভেলোসিটি, তাই তো। এখন আমি বলতে পারি যে তাহলে VD1/VD2 এর মানে কত আসবে, প্রথমত এন অ্যান্ড ইটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই তো। যদি আমি ভিডি বার করি তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এন অ্যান্ড ই এইগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। হলো আচ্ছা, যদি তুমি এটাকে এরকম ভাবে নাও লেখো, তুমি এইভাবেও লিখতে পারো, তাতে করে সুবিধা হবে মনে হয়। কারেন্টের
যেহেতু রেশিয়া এখানটা তোমার কারেন্টের রেশিওটা দেওয়া আছে, তো আমি এই স্টেপটাকে না করে ডিরেক্টলি কারেন্টের রেশিও নিয়ে নিই, তাতে করে আমার সুবিধাটা বেশি হবে। I1/I2 করি, I1/I2 করলে এন ই দুটোর জন্য ওটা ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কত, A1 VD1 ডিভাইডেড বাই A2 VD2। আচ্ছা A1/A2, এখন এরিয়াটা ডিপেন্ড করছে রেডিয়াসের স্কোয়ারের উপরে। তো যদি এখন এরিয়াটা প্রথমটার জন্য দেখি, তো প্রথমটার রেডিয়াসটা কত আছে 1, আর সেকেন্ডের জন্য 2 তে আছে, তাহলে এটার যে স্কোয়ার মানে যখন আমি এরিয়া বার করবো সেটা কি আসবে না 1² বাই 2² মানে হচ্ছে 1/4 ইন্টু ড্রিফট ভেলোসিটি 1, সেটা কত আসবে, ড্রিফট ভেলোসিটিগুলো রেশিও আমাকে বের করতে হবে, সো VD1/VD2। আচ্ছা I1/I2 আমাকে বলা আছে কারেন্টগুলো আসছে 4:1 রেশিওতে, মানে 4/1, তাহলে এখান থেকে আমরা বলতে পারি VD1/VD2 সেটা কত আসবে না 16/1, মানে 16:1 হবে আনসারটা। চলে আসে এবার কোয়েশ্চেন নাম্বার 7-এ। কোয়েশ্চেন নাম্বার 7টা কি বলছে, বলছে যে একটা চার্জ প্লাস কিউকে আমরা প্লেস করেছি এই অরিজিনে, সরি এই তিনটে কর্নারে। আমাকে বলতে হবে দি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দি সেন্টার উইল বি। তো যখন আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দেখব, এই যে প্লাস কিউ আছে এর জন্য ইলেকট্রিক ফিল্ড এইদিকে আসবে, এই যে সি পয়েন্টে প্লাস কিউ তার জন্য আসবে এইদিকে, এই যে বি পয়েন্টে প্লাস কিউ তার জন্য আসবে এইদিকে। এখন এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড আর এই যে ইলেকট্রিক ফিল্ড আর এই যে ইলেকট্রিক ফিল্ড তিনজনের ভ্যালু সেম হবে। যদি এখন এই দুটোকে আমি দেখি, এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটার বাইসেক্টর লাইন হচ্ছে এইটা, তো এদের জন্য রেজাল্টেন্ট কত আসবে, সেম আসবে, শুধুমাত্র এই লাইনটায় থাকবে। যদি এটা হয় তার মানে এইদিকে ইলেকট্রিক ফিল্ড আর এইদিকের ইলেকট্রিক ফিল্ড একে অন্যকে ক্যান্সেল আউট করে দেবে, আর যেহেতু একে অন্যকে ক্যান্সেল আউট করে দেবে সেই কারণে এখানটাতে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, 0। চলে আসছি পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 8-এরটাতে। কোয়েশ্চেন নাম্বার 8টা বলছে হুইচ অফ দি ফলোইং প্রুভস দি নিউটনস ল অফ কুলিং। তো লগ টি মাইনাস টি নট, টিটা হচ্ছে বডির টেম্পারেচার ইনিশিয়াল, টি নটটা হচ্ছে তার সারাউন্ডিং টেম্পারেচার, আর টিটা হচ্ছে এখানে তোমার টাইমটা দেওয়া আছে। তো একটা বডি যখন ঠান্ডা হবে সেই ক্ষেত্রে তার যে ল অফ কুলিংটা আমরা বের করি, নিউটনস লজ অফ কুলিং, সেটার গ্রাফের ভেরিয়েশনটা আমাকে দেওয়া আছে, তিনটের মধ্যে কোনটা কারেক্ট হবে, এইটা হয় নিউটনস লজ অফ কুলিং এর গ্রাফটা। এটা কি করে আসে সেটা আমরা থিওরিটিক্যাল পয়েন্ট অলরেডি পড়ে এসেছি, জাস্ট আমাকে গ্রাফটাকে মনে রাখতে হবে যে নিউটনস লজ অফ কুলিং থেকে আমরা গ্রাফটা কি পাই। ক্লিয়ার? এবারে আসবো আমরা কোয়েশ্চেন নাম্বার 9-এ। কোয়েশ্চেন নাম্বার 9টা কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 9টা বলেছে যে এখানটাতে একটা ব্লককে দেখানো আছে এবং সেই যে ব্লকটা, সেই ব্লকটা উপর দিকে মুভ করছে। ব্লক অফ মাস m kept on a platform which start from rest with constant acceleration g/2 upward as shown in the figure. The work done by the normal reaction on the block in time t. তো নর্মাল রিয়াকশনের দ্বারা টি টাইমে কত পরিমাণ ওয়ার্ক ডান করা হচ্ছে আমাকে সেইটা এখানটাতে বের করতে হবে। হলো, তো চলো আমি প্রথমে স্টার্ট করি। আমাকে কি বলছে, একটা ব্লক, এই যে এম মাসের ব্লকটা, এটাকে আমরা একটা প্ল্যাটফর্ম তার উপরে রেখে দিয়েছি এবং এই পুরো সেটআপটা যেটা আছে, এই পুরো সেটআপটাকে আমরা উপরের দিকে মুভ করাতে স্টার্ট করছি। যখনই এই পুরো সেটআপটাকে আমরা উপরের দিকে মুভ করাবো সেই সময় ডিউ টু এর যে ওয়েটটা, মানে এফেক্টিভ যে ওয়েটটা, সেই এফেক্টিভ ওয়েটটার জন্য নিচের দিকে একটা ওয়েট কাজ করবে এবং সেই জন্য একটা নর্মাল রিয়াকশন উপর দিকে কাজ করবে এটার উপরে। নর্মাল রিয়াকশন, আমাকে নর্মাল রিয়াকশনটার জন্য ওয়ার্ক ডান বার করতে হবে। আচ্ছা যদি সেটা হয় তো আমি বলতে পারি নিচের দিকে কাজ করতে কোনটা, এমজি, উপর দিকে যাচ্ছে এই পরিমাণ অ্যাক্সিলারেশন নিয়ে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে নর্মাল রিয়াকশন মাইনাস এমজি দ্যাট ইজ ইকুয়াল টু এম ইন্টু এ মানে কত, জি/2। হলো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে নর্মাল রিয়াকশন সমান কত হয়ে যাবে না mg/2 প্লাস mg মানে 3mg/2। এটা হলো। এবারে আমরা চলে আসছি ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কি হবে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, সেই দিকে ফোর্সটা কত আসছে, নর্মাল রিয়াকশন, ডিসপ্লেসমেন্ট হলো এস, দুটো একই দিকে, মানে সেই ক্ষেত্রে তোমার কসের ভ্যালু কত আসবে, cos 0, আর cos 0 মানে 1, তো ওয়ার্ক ডান কত আসবে না n ইন্টু এস। এবারে আমার কাজ হলো যে n এর ভ্যালু পুট করা। প্রথমে nটা কত বেরিয়েছে এখানটাতে 3mg/2, আচ্ছা ইন্টু ডিসপ্লেসমেন্ট, টি টাইমে এটা এ অ্যাক্সিলারেশন নিয়ে কত পরিমাণ ডিসপ্লেসমেন্ট করবে না হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। হাফ ইন্টু এ মানে কোনটা, জি/2 ইন্টু টি স্কোয়ার, তাহলে পুট করে দিই এখানটাতে হাফ ইন্টু জি/2 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখন এখানে নেট ওয়ার্ক ডানটা কত বেরোচ্ছে না 3 এখানে কত আসছে তোমার 3 এটা 2 মানে তোমার আসছে নিচে 8 ইন্টু এম ইন্টু জি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, তাহলে 3mg²t²/8, অর্থাৎ অপশন ডি এরটা হবে তোমার কারেক্ট আনসার। এবার আজকে লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেনটা কি বলেছে, লাস্ট কোয়েশ্চেনটা বলছে যে এখানটাতে তোমাকে একটা বিল্ডিং দেওয়া আছে, যেই বিল্ডিংটাতে 15টা বাল্ব আছে 45 ওয়াটের, ঠিক আছে, 15 বাল্বস আউট অফ 45 ওয়াট, 15 বাল্বস আউট অফ 100 ওয়াট অ্যান্ড 15 স্মল ফ্যানস অফ 10 ওয়াট
আর দুটো হিটার আছে 1 কিলোওয়াটের। আমাকে বলতে হবে ভোল্টেজ অফ দি ইলেকট্রিক মেন সাপ্লাই, সেটা দেওয়া আছে 220 ভোল্ট, যেটাই সাপ্লাই আসছে। আমাকে বলতে হবে তাহলে মিনিমাম ফিউজ ক্যাপাসিটি ওই বিল্ডিংটার কত হতে হবে, মানে এই বিল্ডিংটার যে ফিউজটা সেটা মিনিমাম কত পরিমাণ কারেন্টকে তার মধ্যে দিয়ে পাস করতে হতে হবে বা তাকে সে সহ্য করতে পারবে। মিনিমাম, তার থেকে বেশি সে সহ্য করতে পারে কিন্তু মিনিমাম কত পরিমাণ সে সহ্য করতে পারবে। তো ঘটনাটা হলো নেট পাওয়ার কত কনজিউম হচ্ছে এই ঘরটার মধ্যে। নেট পাওয়ার কনজিউম হচ্ছে 15টা বাল্ব 45 করে, মানে 15 × 45 প্লাস পরের 15টা আবার 100 ওয়াটের, তাহলে 15 × 100 প্লাস তারপর কি দিচ্ছে এখানটাতে তোমার 10 ওয়াটের দুটো হিটার আছে, না সরি 15টা স্মল ফ্যানস আছে 10 ওয়াটের, তাহলে আবার কি আসবে না 15 × 10 প্লাস দুটো হিটার আছে 1 কিলোওয়াটের, তাহলে 2 × 1000 হলো। তাহলে টোটাল আমি কত পরিমাণ পাচ্ছি এখান থেকে, টোটাল আমি পেয়ে যাচ্ছি 20 আচ্ছা, তো এখানে টোটাল তাহলে কত আসছে, দ্যাট ইজ ইকুয়াল টু 15 × 155 প্লাস 2000 ওয়াট, এই পরিমাণ। এখন আমরা জানি পাওয়ার মানে কত হয়, ভি ইন্টু আই, তাই তো? তাহলে আই সমান কত হয়ে যাবে, পাওয়ার বাই ভোল্টেজ। পাওয়ারটাকে আমি কত পাচ্ছি এখানটাতে, 15 × 155 প্লাস 2000 ডিভাইডেড বাই ভোল্টেজটা বলেছে কত, 220 ভোল্ট। ঠিক আছে, এটাকে সলভ করো, সলভ করলে পেয়ে যাবে এটা 19.66 অ্যাম্পিয়ার, যেটাকে অলমোস্ট ইকুয়াল টু আমরা ধরবো 20 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তো এটা হবে আনসার 20 অ্যাম্পিয়ারটা। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা পরের ভিডিওতে আবার আসবো কিছু আরেকটা মিসলেনিয়াস কোয়েশ্চেনের সেট নিয়ে, এবং সেখানটাতে আমরা আরও বেশ কিছু চ্যাপ্টারের কোয়েশ্চেনের কম্বিনেশনসকে আমরা এখানে ডিসকাস করবো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। পরের ভিডিওর জন্য নিজেকে প্রিপেয়ার করো এবং পার্টিসিপেট করো ভিডিওটার মধ্যে। তো থ্যাংকস ফর ওয়াচিং এগেন। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে।